এই লোকটা পার্সেল ডেলিভারি করতে গিয়ে একটা নির্জন দ্বীপে 5 বছরের জন্য আটকে যায়। টানা 5টা বছর ওই দ্বীপ থেকে বের হবার সে অনেক চেষ্টা করে আর ভাবে এখান থেকে বের হয়ে এত বছর পরেও সে ওই পার্সেলগুলো ডেলিভারি করবে। তবে ওই পার্সেলগুলোর মালিক কি আদৌ এখনো বেঁচে আছে? আর শেষমেশ কি লোকটা এই দ্বীপ থেকে বের হতে পেরেছিল? আর এইসব কিছুই জানবো 2বার অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসের অভিনীত কালজয়ী সিনেমা কাস্টঅ্যাওয়ে মুভির এক্সপ্লেনেশনে। ফ্রেডেক্সের নাম আজ পুরো ভিডিওতে আমরা দারাজ বলবো, যেহেতু আমরা সবাই দারাজই চিনি। গল্পের শুরুতে দারাজ অপারেশন এক্সিকিউটিভ চাক নল্যান্ডকে দেখানো হয়। তার কাজ হলো বিভিন্ন দেশে গিয়ে কোম্পানির কর্মচারীদের সময়ের গুরুত্ব কতটুকু সেটা বোঝানো। যে করেই হোক নির্দিষ্ট সময়ের মধ্যে সকল পার্সেল অক্ষত অবস্থায় ডেলিভারি করতে হবে, কারণ কুরিয়ার বা পার্সেল ডেলিভারি কোম্পানির প্রধান কাজই হচ্ছে সময়ের ভেতর গ্রাহকের সেবা নিশ্চিত করা। তো চাক একটা কোম্পানিতে এসে সেখানকার সব কর্মচারীকে পার্সেল লেটে ডেলিভারি দেওয়ার জন্য বেশ বকাঝকা করছে, কারণ চাক তার কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। রাশিয়া থেকে ফিরে তার গার্লফ্রেন্ড ক্যালির সাথে দেখা করতে আসে সে। তারা একে অপরকে অনেক ভালোবাসে, তাদের ভিতরে অনেক দিন যাবৎ থেকে এই রিলেশনশিপ রয়েছে। ক্যালি সবসময় চাকের জন্য অপেক্ষা করে। ক্যালি খুব দ্রুতই চাককে বিয়ে করতে চায়, কিন্তু চাকের প্রতিনিয়ত বিদেশ ভ্রমণ আর সময়ের অভাবে তাদের বিয়েটা করা হচ্ছে না। একদিন এক ফ্যামিলি প্রোগ্রামে দাওয়াত খেতে গিয়ে ক্যালি লক্ষ্য করে চাকের দাঁতে প্রবলেম দেখা দিয়েছে। সে বারবার করে তাকে ডেন্টিস্ট দেখাতে বলে, কিন্তু চাকের হাতে ডাক্তার দেখানোর মতো সময় হয়ে ওঠে না। দেখতে দেখতে ক্রিসমাস ডে এর সময় চলে আসে। চাক এবারও ক্যালিকে ছেড়ে মালয়েশিয়ায় যাচ্ছে কোম্পানির কাজে। ক্যালির মন খারাপ হয়ে যায়। এবারও বড়দিনে তার সাথে সময় কাটানো হলো না তার। তবে চাক তাকে আশ্বস্ত করে যে সে যে করেই হোক ক্রিসমাসের আগের দিন তার কাছে চলে আসবে। মালয়েশিয়া যাওয়ার সময় ক্যালি চাককে বিদায় দিয়ে একটা ঘড়ি উপহার দেয়, যেখানে ক্যালির একটা ছবি ছিল। চাকও তাকে ক্রিসমাস ডে উপলক্ষে একটা গিফট দেয়, বলে এটা তুমি ক্রিসমাসের দিন খুলবে। তো এরপর চাকের প্লেন ছেড়ে দেয়। মূলত এই প্লেনটাই দারাজ কোম্পানির নিজস্ব প্লেন, যার কারণে অন্য কোনো প্যাসেঞ্জার এই প্লেনে থাকতো না। এই প্লেনে শুধুমাত্র 4 জন লোক ছিল, আর সমস্ত প্লেন ভরা মানুষের পার্সেল ছিল। মহাসাগরের মাঝখান থেকে যাওয়ার সময় প্লেনটা একটা ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয়। পাইলট আপ্রাণ চেষ্টা করে প্লেনটাকে বাঁচানোর জন্য। এদিকে প্লেনের ভেতরে চাকের কাছ থেকে ক্যালির গিফট করা ঘড়িটা নিচে পড়ে যায়। সে অনেক চেষ্টায় কোনো মতে সেই ঘড়িটা আবারও কুড়িয়ে নিয়ে প্যান্টের পকেটে রাখে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা মাঝ সাগরের ভেতর ক্রাশ করে। চাকের কাছে একটা এয়ারব্যাগ ছিল। এয়ারব্যাগটা খুলতে সক্ষম হলেও ব্যাগের দড়ি প্লেনের সাথে আটকে ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর সে পানির উপরে উঠতে পারে, আর তার প্লেনটা অতল সমুদ্রের নিচে হারিয়ে যায়। মাঝ সমুদ্রে চাক এয়ারব্যাগের উপর ভাসতে থাকে। এভাবেই একটা ভয়ঙ্কর রাত কেটে যায়। জ্ঞান ফিরে চাক দেখে সে একটা নির্জন দ্বীপে এসে পৌঁছেছে। গতকালের ঝড়ে সে এখানে চলে এসেছে। জ্ঞান ফেরার পর চাক দ্রুত পকেটে হাত দিয়ে ক্যালির ঘড়িটা দেখতে থাকে। ঘড়িটার ভেতর পানি ঢুকে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এরপর সে অনেকগুলো ফ্রেডেক্স পার্সেলের বক্স পানিতে ভাসতে থাকতে দেখে। তারপর সে সেগুলোকে কুড়িয়ে নেয়। আশেপাশে সে কোনো কিছুই দেখতে পায় না। সে জোরে জোরে চিৎকার করে হেল্প বলতে থাকে। যদি আশেপাশে কেউ থাকে তাহলে তার ডাক শুনে যেন তাকে সাহায্য করতে আসে। কিন্তু এই নির্জন দ্বীপে সে ছাড়া আর কোনো মানুষের অস্তিত্বই নেই। চাক কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে সমুদ্রের বালিতে বড় করে হেল্প লিখে রাখে, যাতে প্লেন বা জাহাজ নিয়ে যাওয়ার সময় কেউ তার হেল্প লেখা দেখে সাহায্য করতে আসে। এইভাবেই প্রথম দিন তার এখানেই পার হয়ে যায়। পরদিন সকালবেলা চাক দেখতে পায় তার বাড়িতে হেল্প লেখা কথাটা পানিতে ধুয়ে গেছে। তাই সে এবার অনেকগুলো গাছের ডাল দিয়ে হেল্প লিখে রাখে, যাতে পানিতে ধুয়ে না যেতে পারে। যেহেতু এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তাই যে করেই হোক তাকে এই কঠিন পরিস্থিতিতে সার্ভাইভ করে বেঁচে থাকতেই হবে। সে সকল পার্সেলগুলো গুছিয়ে রাখে, যাতে করে পরবর্তীতে ফেরত দেওয়া যায়। হঠাৎ করেই সেখানে সে একটা নারকেল পড়ে থাকতে দেখে। এই দ্বীপটা পুরোটাই নারকেল গাছে ভরা। যেহেতু এই দ্বীপে কোনো পানির ব্যবস্থা নেই, তাই তাকে নারকেল পানি খেতে হবে। আর সমুদ্রের পানি লবণাক্ত, তাই সে খেতে পারবে না। এই নারকেলগুলো দেখে সে অনেকটা ভরসা পায়। অবশেষে খাবার পানির মতো কিছু একটা পেয়েছে সে, কিন্তু সে নারকেলগুলো কিভাবে খাবে সেটাই বুঝতে পারছে না, কারণ তার কাছে নারকেল কাটার জন্য কোনো ধারালো অস্ত্র নেই। চাক বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে নারকেলগুলোকে ফাটাতে পারে না। অবশেষে বড় একটা পাথর দিয়ে সে নারকেল ফাটিয়ে পানি খেয়ে তৃষ্ণা মেটাতে পারে। এরপর সে সমুদ্রের পাড়ে একটা গুহা দেখতে পায়। সেখানে বারবার হ্যালো হ্যালো বলে সে সাহায্য চায়। কারো কোনো সারা শব্দ না পেয়ে সে বুঝতে পারে এখানেও কেউ নেই।
তার এখন শুধুমাত্র নারকেলের পানি খেয়েই ক্ষুধা মিটবে না, খাবার জন্য তার ভারী কোনো খাবার প্রয়োজন। কিন্তু এই দ্বীপে সমুদ্রের পানি ছাড়ার কোনো খাবার উৎসই নেই। সে মাছ ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে করে সমুদ্রের পাশে থাকা শক্ত শৈবালে তার পা ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে। রক্তে লাল হয়ে যায় সমুদ্রের পানি। তাই সে তার প্যান্ট থেকে কিছুটা কাপড় কেটে নিয়ে তার পায়ে বেঁধে রাখে। তারপর সে একটা পাহাড়ের চূড়া দেখে বুঝতে পারে এখানে যদি সে উঠতে পারে তাহলে আশেপাশে কি আছে সবকিছু সম্পর্কেই সে জানতে পারবে। আশেপাশে কোনো লোকালয় আছে কিনা এটাও সে বুঝতে পারবে। কিন্তু অনেক কষ্ট করে পাহাড়ের চূড়ায় ওঠার পর সে দেখে চারিপাশে শুধু সমুদ্রের পানি ছাড়া আর কিছুই নেই। হঠাৎ সে পানিতে কিছু একটা ভেসে আসতে দেখে। সে দ্রুত সাঁতার কেটে সেই জিনিসটার কাছে যায়। গিয়ে দেখতে পায় তার প্লেনের পাইলটের মরা দেহ। আর সেই লাশটা দেখে সে অনেক কষ্ট পায়। এই লাশটাকে সে সমুদ্রের পাড়ে নিয়ে আসে আর তার বডি থেকে খুঁজতে থাকে তার জন্য কোনো উপকারী কিছু পাওয়া যায় কিনা। তখন সে বডির পকেট থেকে একটা টর্চ লাইট খুঁজে পায় আর তার পা থেকে জুতোটা খুলে নেয় তার পরার জন্য, যাতে তার পায়ে সামুদ্রিক শৈবালের আঘাত না লাগে। অবশেষে পাইলটের সেই বডিটা চাক সেখানে কবর দিয়ে দেয়। এই ঘটনার পর থেকে চাক অনেকটা ভেঙে পড়ে আর সে খুব একাকী ফিল করতে শুরু করে। আর এই কয়েকদিনে বৃষ্টির পানি এবং কুয়াশার পানি কিভাবে সংরক্ষণ করতে হয় চাক সেগুলো ভালোই বুঝে গেছে। চাক নারকেলের খোলের ভেতর পানি জমিয়ে রাখত যাতে বিশুদ্ধ পানির কোনো অভাব না হয়। একদিন রাতে চাক দূরে একটা জাহাজে লাইট জ্বালানো দেখতে পায়। তাই সেও তার কাছে থাকা টর্চ লাইটটা নিয়ে দৌড়ে যায় সাহায্য চাইতে। জোরে জোরে সে চিৎকার করতে থাকে, কিন্তু এত দূর থেকে তার আওয়াজ তাদের কানে পৌঁছায় না। টর্চের আলো জ্বালিয়ে সে সিগন্যাল দেয়, কিন্তু সেটাও তাদের কাছে পৌঁছায় না। পরদিন চাক তার এয়ারব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে সমুদ্রের দিকে রওনা দেয়। সে ভাবে সামনে গেলে যদি কারোর হেল্প পাওয়া যায়, কিন্তু সে সবকিছুকে যতটা সহজ মনে করছিল আসলে ততটা সহজ না। কারণ সমুদ্রে ছিল বিশাল বড় বড় ঢেউ। তার কাছে এই ঢেউ পার করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও সে হার না মেনে সাহস করে এগিয়ে চলে। হঠাৎ করে বিশাল বড় সমুদ্রের ঢেউয়ে তার বোট সহ সবকিছুই সমুদ্রের মাঝখানে উল্টে যায়। আর সেখানে একটা পাথরের আঘাতে তার পায়ে বড় একটা ক্ষত হয়। অনেক কষ্ট করে সে উপরে উঠতে সক্ষম হয়। এদিকে পুরো দ্বীপে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে যায়। কোনো মতে সে একটা গুহার ভেতরে চলে আসে আর টর্চ লাইট জ্বালিয়ে সেখানে সে ঘুমিয়ে পড়ে, কারণ সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে টর্চের ব্যাটারি শেষ হয়ে গেছে। এদিকে তার সব খাবারগুলো শেষ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় সে এবার পার্সেলগুলো খুলতে শুরু করে এখানে কোনো খাবার আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু সে পার্সেল থেকে কোনো খাবারই পায় না। কোনো পার্সেলের ড্রেস, তো কোনোটাতে বল, আবার কোনোটাতে স্কেটিং শু। এগুলোকে সে কিভাবে কাজে লাগাবে তার প্ল্যান করতে থাকে। চাক জুতোটাকে ব্লেড হিসেবে কাজে লাগায়, আর এটা এতটাই ভালো ছিল যে অনায়াসেই নারকেল কাটা যেত। এই ব্লেড দিয়ে সে মাছ ধরার বর্ষা বানিয়ে ফেলে। ড্রেসগুলো দিয়ে সে মাছ ধরার চাল বানায়। মাছগুলো সে কাঁচা খেতে পারবে না, তাই আগুন জ্বালানো প্রয়োজন। সে তার বেসিক জ্ঞান দিয়ে কাঠের সাথে কাঠ ঘর্ষণ করে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। বরং অনেকক্ষণ যাবৎ কাঠ ঘষাঘষি করতে গিয়ে তার হাতের তালু থেকে রক্ত বেরিয়ে যায়। রাগে দুঃখে সে সবকিছু তছনছ করে ভেঙে ফেলতে শুরু করে। সেই রক্তমাখা হাত দিয়ে সে সাদা বলটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর তার রাগ কমলে বলটা এনে দেখে তার রক্তের ছাপে বলটা একটা মুখের আকৃতি সৃষ্টি হয়েছে। তখন চাক সেই বলে দুটো চোখ আর হাসিমাখা একটা মুখ এঁকে দেয়। এরপর চাক বলটার মুখের দিকে তাকিয়ে আবারও আগুন জ্বালাতে শুরু করে। এই বলটার পিছনে একটা নাম লেখা ছিল, আর নামটা ছিল উইলসন। তাই চাক তাকে উইলসন বলেই ডাকতে থাকে। চাক এতটাই একা হয়ে গিয়েছিল যে এই বলটার সাথে কথা বলে কিছুটা সময় পার করতো সে। তার কথা বলার মতো কোনো সঙ্গী ছিল না। সে উইলসনের সাথেই কথা বলতে থাকে। আর একটা সময় কাঠ ঘষতে ঘষতে হঠাৎই কাঠে আগুন ধরে যায়। তার এই আবিষ্কার দেখে সে খুব খুশি হয়ে যায় আর বাচ্চাদের মতো আনন্দ করে নাচতে শুরু করে। সেখানে থাকা সকল শুকনো কাঠ দিয়ে সে একটা বড় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে ফেলে। আর তারপর সে আনন্দে পাগলের মতো উল্লাস করতে থাকে। সেই আগুন দিয়ে চাক কাঁকড়া ও মাছগুলো পুড়িয়ে খায়। এখানে উইলসনের সাথে কথা বলে সে হিসেব করে কত দূরে তারা অবস্থান করছে। হিসাব করে এক পর্যায়ে চাক বুঝতে পারে সে এখন যেখানে আছে সেখানে কেউ তাকে উদ্ধার করার জন্য আসতে পারবে না। অন্যদিকে চাকের পুরনো দাঁতে ব্যথা আবার শুরু হয়ে যায়। কেলি থেকে অনেকবার বলেছিল ডেন্টিস্টের কাছে যেতে, কিন্তু তখন সে সময় পায়নি। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে চাক স্কেটিং ব্লেড আর একটা পাথর দিয়ে তার ব্যথা করার দাঁতটা পুরোপুরি ভেঙে ফেলে। অসহ্য যন্ত্রণায় চাক সেখানে অজ্ঞান হয়ে যায়। এভাবেই 4টা বছর কেটে যায়। 4 বছর পর এখনো চাক এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে পারেনি। চাকের সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে গেছে। তার লম্বা লম্বা চুল, দাড়ি এবং গোঁফ হয়েছে। সেই সাথে রোগা পাতলা শরীর হয়েছে। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। এই সিনেমাটা করার জন্য টম হ্যাঙ্কস 5 বছর ডায়েট করেছিল। সিনেমাতে তার যেমন বডি দেখা যায় এটা তার বাস্তবের বডি। এটার জন্য কোনো কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা হয়নি। আর এটার জন্য টম হ্যাঙ্কস 5 বছর অন্য কোনো সিনেমাও করেনি। কি একটা দুর্দান্ত ডেডিকেশন লেভেল। আর এই সিনেমাটা না দেখলে আপনার অনেক কিছুই মিস হয়ে যাবে। তো যাই হোক, সে এখন অনেক দূর থেকেই মাছ শিকার করতে পারে আর মাছগুলো এখন কাঁচা খেয়ে ফেলতে পারে।
মূলত প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করতে করতে জীবন তাকে এখন সবকিছুই শিখিয়ে দিয়েছে। আর পাহাড়ে থাকতে থাকতে জীবনযুদ্ধে সে এখন এক্সপার্ট হয়ে গেছে। এখন চাকের কখনোই নিঃসঙ্গতা ফিল হয় না। সে সবসময় উইলসনের সাথেই কথা বলে সময় কাটায়। এমন একাকিত্ব জায়গায় চাক তাকে খুব আপন করে নিয়েছে। সমস্ত রাগ, অভিমান আর কষ্টের কথা সে উইলসনের সাথেই শেয়ার করে। একদিন সকালবেলায় চাক সমুদ্রে একটা স্টিলের শিট ভেসে আসতে দেখে। আর এটা দেখেই সে একটা প্ল্যান করে। এতদিন সে অনেকবার চেষ্টা করেছে এই সমুদ্রের ঢেউকে অতিক্রম করে পার হয়ে যাওয়ার, কিন্তু সবসময়ই ব্যর্থ হয়েছে। এবার সেই স্টিলের শিটটা দিয়ে একটা নৌকা বানাবে, যেটাতে সে বাতাস রোধ করতে পারবে আর ঢেউয়ের উল্টো দিকেও সে অতিক্রম করতে পারবে। সে পুরো জঙ্গলের গাছের ছাল দিয়ে দড়ি বানায়। এখন তাকে একটা ভেলা বানিয়ে 2-3 মাস অপেক্ষা করতে হবে, যখন সমুদ্রের পানিতে অনেক ঢেউ থাকে। এভাবেই সে গাছের ছাল এবং গাছের ডালগুলো দিয়ে বড় একটা ভেলা নৌকা বানিয়ে ফেলে। এপ্রিল মাসের শুরুর দিকে সমুদ্রের জোরে বাতাস বইতে শুরু করে। এই সময়ের বাতাসকে কাজে লাগিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য উপযুক্ত সময়। চাক তার সকল জিনিসপত্র নিয়ে এবার নৌকায় উঠে পড়ে। সাথে করে সে অনেকগুলো নারকেলের খোল নিয়ে নেয়, যাতে বৃষ্টির পানি সে সংরক্ষণ করতে পারে। তার সাথে একটা পার্সেলও থাকে। এই পার্সেলটা সে কখনোই খোলেনি। সে ভেবেছে যখন সে বেঁচে ফিরবে তখনই পার্সেলটা ডেলিভারি করে দেবে। পার্সেলটা হয়তো কোনো প্রিয় মানুষকে দেওয়ার জন্যই করা হয়েছিল। এভাবেই সে উইলসনকে শক্ত করে তার নৌকায় বেঁধে রেখে একের পর এক বড় বড় ঢেউ অতিক্রম করতে শুরু করে। বড় বড় ঢেউকে সে তার প্ল্যান মাফিক অতিক্রম করতে থাকে। ওই স্টিলের পাতটাকে সে নৌকার পালের মতো ব্যবহার করে। ফাইনালি সে বড় ঢেউগুলোকে অতিক্রম করে ফেলে, যার কারণে সে অনেক ইমোশনাল হয়ে যায়। এতদিন পর সে আবারও বাড়ি ফেরার আসার আলো দেখতে পায়। তবে এত বড় সমুদ্রে কখন কোন বিপদ আসে তার জন্য তাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। বৃষ্টির পানি আর মাছ শিকার করে সে তার খাওয়াটা কোনো মতে চালিয়ে নেয়। তাকে সমুদ্র পথে বড় বড় ঝড় তুফানের সম্মুখীন হতে হয়। একদিন এক বড় তুফানের কবলে পড়ে চাক জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সময় নৌকা থেকে উইলসন সমুদ্রের মধ্যে পড়ে যায়। জ্ঞান ফিরে চাক উইলসনকে দেখতে না পেয়ে পাগলের মতো করতে থাকে, কারণ এতদিনে তার সঙ্গী শুধুমাত্র উইলসনই ছিল। অনেক দূরে উইলসনকে দেখতে পেয়ে চাক সমুদ্রের পানিতে ঝাঁপ দেয় তাকে ফিরিয়ে আনার জন্য। অনেক চেষ্টা করেও চাক আর তাকে ফিরিয়ে আনতে পারে না। এবার তাকে সমুদ্রের পানির কাছে তার ব্যর্থতা স্বীকার করতে হয়। আরে পানির ভেতরেই সে উইলসন উইলসন বলে কান্না করতে থাকে। এ এক করুণ দৃশ্য। একটু ভেবে দেখবেন, আপনার সফর সঙ্গী কেউ নেই, একমাত্র একটা সঙ্গী পেয়েছেন আর তাকেও হারাতে হচ্ছে। এরপর চাক তার একমাত্র বন্ধুকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ে। তার ভেতরে বাঁচার আর কোনো ইচ্ছেই থাকে না। সেদিন তার পাশ থেকে বিশাল এক জাহাজ চলে যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নেয়। অবশেষে ফাইনালি চাক এই বন্দিদ্বীপ থেকে মুক্তি পায়। এদিকে চাক ফিরে এসেছে শুনে ক্যালি অজ্ঞান হয়ে যায়। ফ্রেডেক্স কোম্পানি তাকে সাদরে গ্রহণ করে নেয় এবং সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়। সবাই জানতো চাক আর বেঁচে নেই। তার ফিউনারাল সম্পূর্ণ করা হয়েছিল। চাকের সাথে ক্যালির হাজবেন্ড দেখা করতে এসে বলে, তোমাকে হারিয়ে ক্যালি অনেক ভেঙে পড়েছিল। তোমাকে হারানোর দুঃখে অনেক খারাপ অবস্থা হয়েছিল তার। পরে সে আমাকে বিয়ে করে, আর তোমার আসার কথা শুনতে পেয়ে সে এখন আবারও কষ্ট পাচ্ছে। তাই তোমার সাথে দেখা করতে আসতে পারেনি। তবে চাক জানালা দিয়ে দেখে ক্যালি তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তার হাজবেন্ড তাকে দেখা করতে দেয়নি। ক্যালি তার হাজবেন্ডের কাছে হাত জোর করে একবার চাককে দেখতে চায়, কিন্তু তার হাজবেন্ড কোনো মতেই তাকে তার সাথে দেখা করতে দেয় না। চাকের সাথে তার সকল প্রাক্তন কলিগ বন্ধুরা দেখা করতে আসে। চাক ফিরে আসায় তারা একটা বিশাল পার্টির আয়োজন করে। এখানে চাক মানুষকে খাবার নষ্ট করতে দেখে অনেক কষ্ট পায়, কারণ সে এক ফোঁটা খাবারের জন্য ওই নির্জন দ্বীপে কতটা কষ্ট করেছে। তাছাড়া এখানে এক একটা লাইটার দিয়ে কত সুন্দর আগুন জ্বালানো যায়, আর ওই নির্জন দ্বীপে তার একটু আগুন জ্বালাতে খোয়াতে হয়েছে হাতের রক্ত। এই সভ্যতার সাথে চাক আর নিজেকে মানিয়ে নিতে পারছে না। একদিন রাতে চাক ক্যালির সাথে দেখা করতে যায়, কারণ তার আর মন মানছিল না। সে ক্যালির সাথে কথা বলতে চায়। হঠাৎ করেই ক্যালি তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর তাকে জড়িয়ে ধরে তার মনে হয় সে তার হারানো কোনো মূল্যবান জিনিস খুঁজে পেয়েছে। এটার জন্য সে অনন্ত কাল অপেক্ষা করেছিল। চাক ক্যালি সেই পুরাতন ঘড়িটা ফেরত দিয়ে দেয়। ক্যালি ঘড়িটা ফেরত নিতে চায় না। চাক বলে, এটা তোমাদের ফ্যামিলির ঘড়ি, তুমি রেখে দাও। তারপর ক্যালি তাকে গ্যারেজে নিয়ে আসে। সেখানে চাক দেখে তার দেওয়া গাড়িটা ক্যালি খুব যত্ন করে রেখে দিয়েছে। ক্যালি চাককে এখনো অনেক ভালোবাসে। ক্যালিকে তার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দেয়, কারণ কতদিন আর একটা মেয়েকে এভাবে বসিয়ে রাখবে। যেখানে সবাই ভেবেছিল চাক হয়তো মারা গিয়েছিল। চাক গাড়ি নিয়ে বেরিয়ে গেলে ক্যালি পেছন থেকে তার গাড়িটাকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। এক পর্যায়ে ক্যালি এই গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। চাককে সে চলে যেতে দেখে সহ্য করতে পারে না। ক্যালির ডাক শুনে চাক আবারও ফিরে এসে তাকে জড়িয়ে ধরে। ক্যালির সবসময় মনে হতো চাক এখনো বেঁচে আছে, কোনো না কোনো দিন সে তার কাছে ফিরে আসবেই। চাক তখন তাকে বলে, এখন তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত,
তোমার সংসার আছে, মেয়ে আছে। এরপর চাক তাকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসে, আর এটাই তাদের শেষ দেখা। এরপর চাক তার এক বন্ধুকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে, আমি 5 বছর বেঁচেছিলাম ক্যালির আশায়, ভেবেছিলাম ক্যালিও আমার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি বেঁচে থাকি তাহলে একদিন ক্যালি আমারই হবে, আমি ফিরে আসতে পারবই। আমি সেখানে নিঃসঙ্গ ছিলাম, যার কারণে আমি গলায় ফাঁসি দিয়ে মরতে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। যখনই মরতে গেছি তখনই ক্যালির মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। এতদিন যাবৎ আমি যার জন্য বেঁচেছিলাম সে এখন আমার থেকে অনেক দূরে চলে গেছে। ভালোই হতো যদি আমি আর বেঁচে না থাকতাম বা এখানে ফিরে না আসতে পারতাম। তো যাই হোক, এখনও চাকের একটা কাজ বাকি, সেটা হলো ফ্রেডেক্সের একটা পার্সেল পৌঁছে দিতে হবে, যেটা এখনও তার কাছে আছে, আর এতদিন ধরে সে সেটাকে সামলে রেখেছে। পরদিন চাক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এটা ডেলিভারি দিতে, কিন্তু সে বাড়ির সামনে এসে দেখে সেখানে এখন কেউই নেই। তাই চাক পার্সেলটার গায়ে একটা কাগজে লিখে রাখে, এই পার্সেলটা আমার জীবন বাঁচিয়েছে, ধন্যবাদ চাক নল্যান্ড। পার্সেলটা রেখে সে 4 রাস্তার একটা মাথায় আসে। তখন সে গাড়ি থামিয়ে ভাবে এবার সে কোথায় যাবে। সেখানে একটা মেয়ে হঠাৎ তাকে দেখতে পায় আর বলে, তুমি হয়তো রাস্তা ভুলে গেছো। তারপর সে কোন রাস্তা কোন দিকে গেছে সবকিছুই বুঝিয়ে বলে এবং মেয়েটা তার গাড়ি নিয়ে চলে যায়। চাক তখন দেখে এই মেয়েটার গাড়ির পেছনে সেই পার্সেলের গোল্ডেন উইংসের 2টা চিহ্ন দেওয়া আছে, যেটা ওই কুরিয়ার পার্সেলের ভেতর সে দেখেছিল। অর্থাৎ সে যার কাছে পার্সেল ডেলিভারি করতে এসেছিল এই সেই মেয়ে। এরপর সে মেয়েটা যে রাস্তা নিয়ে গাড়ি দিয়ে যায় সে সেদিকে যায়। এই গল্পের শুরুতেই পার্সেল রিসিভ করার একটা সিন ছিল, যেখানে এই বাড়ির গেটে ডেক এবং বেটিনা নামের সাইনবোর্ড লাগানো ছিল। যখন চাক পার্সেল ডেলিভারি করতে যায় তখন ওই বাড়ির গেটে শুধুমাত্র বেটিনা নাম দেখতে পায়, ডেক নামটা আর দেখা যায় না। চাক তখন বুঝতে পারে এই মেয়েটা হয়তো তার সঙ্গীকে হারিয়েছে। এই মেয়েটাও একা আর চাকও একা। সিনেমার এই দৃশ্যে চাককে হাসতে দেখা যায়, আর এটা দেখে বোঝাই যায় সে এখন এই মেয়েটার সাথে পুরো জীবনটাই কাটিয়ে দিতে চায়। আর এখানেই এই অসাধারণ কালজয়ী সিনেমাটার পরিসমাপ্তি হয়। এই গল্পে চাক আর ক্যালির সম্পর্ক নিয়ে অনেক বেশি দেখানো না হলেও সম্পর্কটা যে কত গভীর ছিল সেটা খুব সুস্পষ্টভাবেই তুলে ধরা হয়েছে। কয়েক মিনিটের সিনেই তাদের গভীর ভালোবাসার সম্পর্ক সবার হৃদয়কেই নাড়িয়ে দিয়েছিল। মানুষ তার প্রিয়জনকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় অনেক কঠিন পথ অনায়াসেই পাড়ি দেওয়ার সাহস যোগাতে পারে, তারই এক বলিষ্ঠ উদাহরণ আজকের এই গল্পটা। তো আপনাদের আজকের এই অসাধারণ সার্ভাইভাল মুভির গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।